WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা পরীক্ষা দিচ্ছ তারা অলরেডি জানো যে মার্চের 1 তারিখ গ্রুপ সি এর পরীক্ষা এবং মার্চের 8 তারিখ কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষা। তো জিকে জিএস এর পার্ট থেকে টোটাল আমাদের 20টা নাম্বার থাকবে। এই 20টা নাম্বার কিন্তু ভালো করে একটুখানি পড়াশোনা করলেই পাওয়া যায়। তো প্রথম পার্ট আমি জিকে জিএস এর থেকে একটা ক্লাস করিয়েছি ফার্স্ট পার্টের। তো সেকেন্ড পার্ট তোমরা চেয়েছিলে, তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন যেগুলো আজকে আমি করাবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বলেছে জীবনের মৌলিক একক কি? মানে জীবন তৈরি করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম কি? তার নাম হচ্ছে কোষ। কোষ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে জীবনের গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে কোষ। কোষ আবিষ্কার করেছিলেন, এটাও পড়ে রাখবে, রবার্ট হুক। পরীক্ষায় কিন্তু এটাও দিতে পারে যে কোষকে আবিষ্কার করেছেন রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেছেন? না 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন। আর যদি বলে যে সজীব কোষকে আবিষ্কার করেছেন তাহলে কিন্তু রবার্ট হুক হবে না। রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছিলেন। স্যার সজীব কোষকে আবিষ্কার করেছেন সেটা বলে দিন। দেখো সজীব কোষ আবিষ্কার করেছিলেন, মনে রাখবে, লিওয়েন হুক। কি বাবা? লিওয়েন হুক বা লিওয়েন হক বলে অনেকে। তাহলে লিওয়েন হুক বা লিওয়েন হক কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে জীবনের একক, জীবনের গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে কোষ। কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে, আর সজীব কোষ আবিষ্কার করেছিলেন লিবেন হুক 1674 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে চলে এসো। কি বলেছে? রক্তের লাল রঙের জন্য দায়ী কোনটা? রক্তের লাল রঙের জন্য দায়ী উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য রক্তের রং স্যার লাল হচ্ছে। হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আমাদের রক্তের ভেতরে আরবিসি আছে বা লোহিত রক্তকণিকা রয়েছে। এই লোহিত রক্তকণিকার ভেতরে একটা রঞ্জক পদার্থ পাওয়া যাচ্ছে যাকে আমরা বলছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ভেতরে একটা ধাতু পাওয়া যায়, তার নামও তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, বলবে আয়রন বা লোহা পাওয়া যায়। তাই জন্য রক্তের রং কি হয়? লাল হয়। আচ্ছা, কিছু কিছু প্রাণী আছে যাদের রক্তের রং কিন্তু নীলাভ হয়, যেমন চিংড়ির রক্ত। চিংড়ির রক্তের রং কি হয় বাবা? না নীলাভ হয়। কেন নীলাভ হয়? তার কারণ এখানে হিমোগ্লোবিনের জায়গায় হিমোসায়ানিন পাওয়া যায়। ওখানে হিমোগ্লোবিনের জায়গায় হিমোসায়ানিন পাওয়া যাচ্ছে, তাহলে স্যার নীল হচ্ছে কেন? তার কারণ এখানে আয়রনের জায়গাতে এখানে তামা পাওয়া যায় বা কপার পাওয়া যায়, সেই জন্য ওদের রক্তের রং কিন্তু নীলাভ প্রকৃতির হচ্ছে, মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে বলের এসআই একক কি? খুব সহজ প্রশ্ন। বলের এসআই একক স্যার নিউটন হবে, আমরা জানি। তো নিউটন হচ্ছে বলের এসআই একক। স্যার সিজিএস একক যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? তাহলে মনে রাখবে বলের সিজিএস একক হবে বাবা ডাইন। পরীক্ষায় কোশ্চেনটাও দিতে পারে যে 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন মানে স্যার 10⁵ ডাইন। আচ্ছা, পরীক্ষাটা ঘুরিয়েও দিতে পারে যে 1 ডাইন মানে কত নিউটন? তখন কি বলবে? দেখো 1 ডাইন মানে তখন এটা উল্টে যাবে, এটা নিচে চলে আসবে 1/10⁵ নিউটন। এটা যখন ওপরে চলে যায় তখন 1 ডাইন মানে 10⁻⁻5 নিউটন উত্তর হয়ে যায়। এগুলো একটু মনে রাখতে পারো, একটু ট্রিকি কোশ্চেন দিলে এক্সামিনার তখন এরকম দিয়ে দেবে। সবাই জানে যে 1 নিউটন মানে 10⁻5 ডাইন, কিন্তু উল্টো দিকেরটা 1 ডাইন মানে 10⁻⁻5 নিউটন হয়, এটা অনেকে জানে না, তো এটা জেনে গেলে। নেক্সট প্রশ্নে চলে এসো। দেখো পরের প্রশ্ন বলেছে নিকট দৃষ্টি দোষ সংশোধনে কোন লেন্স ব্যবহার করা হয়? দেখো দুরকম দৃষ্টি হয়, দৃষ্টিজনিত দুরকম রোগ হয়, একটা নিকট দৃষ্টি, একটা দূরদৃষ্টি। ঠিক আছে, এই নিকট দৃষ্টি যাকে আমরা বলি হ্রস্ব দৃষ্টি, যাকে আমরা ইংলিশে বলি কি বাবা? না মায়োপিয়া। এই মায়োপিয়া যদি রোগ হয় তাহলে তাহলে যে লেন্সটা ডাক্তারবাবুরা তোমাকে দেবে তার নাম হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স তোমাকে দিয়ে দেবে, এটা মাইনাস পাওয়ারে হবে। দেখবে -2.0, -2.1, -1 এরকমভাবে মাইনাসে পাওয়ার দেওয়া থাকবে। তাহলে মাইনাসে পাওয়ার মানে তুমি বুঝবে এটা তোমাকে অবতল লেন্স দিয়েছে, তোমার মায়োপিয়া রয়েছে। স্যার মায়োপিয়া থাকলে কি হয়? মায়োপিয়া থাকলে, হ্রস্ব দৃষ্টি হলে তুমি কাছের জিনিস দেখতে পাবে, নিকট দৃষ্টি দোষ, কিন্তু নিকটের জিনিস দেখতে পাবে, তুমি দূরের জিনিসকে দেখতে পাবে না। তাহলে দূরের জিনিসকে দেখা যাবে না এই রোগের ক্ষেত্রে। আর একটা রোগ বললাম হাইপার মায়োপিয়া, দূরদৃষ্টি দোষ, ওটার নাম হচ্ছে হাইপার মায়োপিয়া। এই রোগের ক্ষেত্রে কি হয়? নাম দূরদৃষ্টি দোষ, কিন্তু দূরের জিনিসকে দেখতে পাবে, কাছের জিনিসকে দেখতে পাবে না। স্যার ওইখানে নিশ্চয়ই উত্তর লেন্স দেবে, একদম। তাহলে দূরদৃষ্টি দোষ হলে তোমাকে উত্তর লেন্স দেবে, এটা প্লাস পাওয়ারের লেন্স ব্যবহার করতে বলবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে শূন্য স্থানে আলোর বেগ কত? আলোর বেগ শূন্য স্থানে কত হয়? শূন্য স্থানে দাদা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়।
স্যার শূন্যস্থানে আলোর বেগ তো বুঝলাম, আমরা তো এটা বায়ুমণ্ডলেও পড়েছি। একদম, বায়ুর মধ্যেও আলোর বেগ শূন্য মাধ্যমের মতোই ধরা হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরা হয়। কিন্তু শূন্যস্থানে আলোর বেগ সবচেয়ে বেশি হয়, তারপরে বায়ুতে হয়, তারপরে তরলে হয়, তারপরে কঠিনে হয়। আর শব্দের বেগ কি হয়? শব্দের বেগ যদি বলো শূন্যস্থানে, তাহলে কিন্তু শব্দের বেগ শূন্যস্থানে কিন্তু বেটা যেতে পারে না, শূন্য হয়। শব্দের বেগ শূন্যস্থানে শূন্য হয়। আর শব্দের বেগ যদি বলো বায়ুতে কত হয়, তাহলে 330 থেকে 340 মিটার পার সেকেন্ড হয়। 330 থেকে 340 মিটার পার সেকেন্ড বায়ুতে হয়। মজার জিনিস হচ্ছে শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপরে তরলে, তারপরে গ্যাসীয় মাধ্যমে বা বায়ু মাধ্যমে, এবং শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। ঠিক আছে স্যার। আলোর ক্ষেত্রে ঠিক বিপরীত হয়, আলোর ক্ষেত্রে শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি, তারপরে বায়ুতে, তারপরে তরলে, তারপরে হচ্ছে কঠিন মাধ্যমের মধ্যে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাকে জানিয়ে দিই যে তোমরা যারা ভাবছো যে স্যার আমরা আরও পরীক্ষা দিতে চাই, গ্রুপ সি গ্রুপ ডি এর পরে আমরা এসএসসির পরীক্ষা দিতে চাই, আমরা রেলওয়ের পরীক্ষা দিতে চাই, আমরা কোথা থেকে প্রিপারেশন করব, তাদের জন্য বলবো যে আমাদের ইওর স্টাডি অ্যাপ রয়েছে, তোমাদের জন্য ইওর স্টাডি অ্যাপ রয়েছে, এখানে গিয়ে তোমরা প্রিপারেশন করতে পারো। ইওর স্টাডি অ্যাপের মধ্যে বিভিন্ন কোর্স আছে, তোমাকে এক ঝলক দেখিয়ে দিই। বিভিন্ন কোর্স বলতে আমাদের এখানে রেলওয়ের ব্যাচ রয়েছে, আমাদের এখানে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, আমাদের এখানে পুলিশের ব্যাচ রয়েছে, আমাদের এখানে জেনারেল সায়েন্স সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে বিভিন্ন সাবজেক্টের, তার সঙ্গে সঙ্গে পিএসসির বিভিন্ন পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যেমন ডাব্লিউবি টেটের পরীক্ষা, আপার প্রাইমারির পরীক্ষা, এই সমস্ত ব্যাচও রয়েছে। তুমি যে পরীক্ষাগুলো দেবে বলে মনে করছো সেই সমস্ত ব্যাচ ওখান থেকে তুমি চুজ করতে পারো, জয়েন করতে পারো, আমাদের সঙ্গে পড়াশোনা করতে পারো। আমরা যারা এখানে প্রত্যেকে পড়াই, সেই টিচাররা প্রত্যেকে কিন্তু অভিজ্ঞ, বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করে তোমাদেরকে পড়াচ্ছেন এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু ছেলেপুলেদের ক্র্যাক করাচ্ছেন, চাকরি পাওয়াচ্ছেন। তুমি তার এক্সাম্পল উদাহরণ দেখতে পাবে ইউটিউবের মধ্যে গেলে পারে। আমাদের এখানে কত ছেলেপিলে জিডিতে চাকরি পেয়েছে, কত ছেলেপিলে পুলিশে চাকরি পাচ্ছে, রেলে চাকরি পাচ্ছে, এসএসসি পরীক্ষায় চাকরি পাচ্ছে। তো তুমিও যদি ভালো করে খাটো, ভালো করে মন প্রাণ দিয়ে খাটো, আমরা তো আমাদের 100% দিই, তুমি তোমার যদি 100% দিয়ে খাটো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি একটা বছর পরে একটা চাকরি জোগাড় করে এখান থেকে বেরোবে। তো তুমি যুক্ত হতে পারো এই সমস্ত কোর্সের মধ্যে। কি কি সুযোগ সুবিধা পাবে একবার তোমাকে এখান থেকে দেখিয়ে দিই। যে ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, একেবারে বেসিক থেকে পড়ানো হবে, তার সঙ্গে সঙ্গে আপডেট লেভেলের কন্টেন্ট পাবে, বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পরীক্ষাগুলো তুমি কভার করতে পারবে, তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিংয়ের মাধ্যমে কিন্তু পড়ানো হবে, একদম বোরিং লাগবে না। আমার ক্লাসে আমি বলবো যে সায়েন্স যদি কেউ পড়ে থাকে, কাউকে জিজ্ঞেস করবে, তোমার বন্ধু বান্ধব বা আশেপাশে দাদা দিদিদের কাছে, তাহলে জিজ্ঞেস করবে যে আমি কেমনভাবে সায়েন্স পড়াই, একেবারে গল্পের ছলে তোমাকে বুঝিয়ে দেবো, সায়েন্সকে বোরিং লাগবে না, মাথার মধ্যে তোমাকে ঢুকিয়ে দেবো। চলে এসো, লাইভ ক্লাসে হবে, লাইভ ক্লাস তুমি এখানে করতে পারবে। যদি লাইভ ক্লাস করতে তোমার অসুবিধা হয় বা সেই টাইমে প্রবলেম হয়, সেই ক্লাসটা রেকর্ডের আকারে থাকবে। কতদিন থাকবে? যতদিন তোমার কোর্সের অ্যাক্সেস থাকবে, মানে প্রায় এই 2 বছর, কোনো কোর্সে 1.5 বছর আছে, সেই 1.5 বছর 2 বছর তোমার কোর্সের মধ্যে এইটা অ্যাক্সেস থাকবে। তুমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রাইভেট ডাউট সলভের একজন টিচার থাকবে, তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম হয় তুমি পাঠালে একদিনের মধ্যে তুমি তোমার সলিউশন পেয়ে যাবে। এই সমস্ত সুযোগ সুবিধা পেতে তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের টেকনিক্যাল টিম বসে রয়েছে তোমাকে সাহায্য করার জন্য, তুমি কল করে নিতে পারো। চলে এসো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেওয়া আছে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম জানতে চেয়েছে। যকৃৎ, ত্বক, হৃৎপিণ্ড নাকি মস্তিষ্ক? দেখেই বুঝতে পারছো ত্বক আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি। স্যার যকৃৎকে কি বলা হয়? যকৃৎকে সবচেয়ে বড় গ্রন্থি বলা হয়। সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি জিজ্ঞেস করে বাবা, সবচেয়ে বড় গ্রন্থি বলল বা পৌষ্টিক গ্রন্থি বলতে পারে তোমাকে, সবচেয়ে বড় গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি, বা এরকমও বলতে পারে সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি, তাহলেও কিন্তু তোমার উত্তর কি হবে? তাহলে তোমার উত্তর হয়ে যাবে যকৃৎ, যাকে আমরা লিভার বলি। যদি বলে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ। রক্ত সংবহন তন্ত্র ঘটাচ্ছে সারা শরীরের মধ্যে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড স্যার মিনিটে কতবার কম্পিত হয়? মিনিটে হচ্ছে প্রায় 72 বার, 72 বার কিন্তু কম্পিত হচ্ছে প্রতি মিনিটে। স্যার মস্তিষ্ক, মস্তিষ্ককে আমাদের সিপিইউ বলা হয়। যেমন কম্পিউটারের সিপিইউ রয়েছে, কম্পিউটারের ব্রেন, তেমন আমাদের ব্রেন হচ্ছে আমাদের সিপিইউ এর মতো কাজ করে। এই মস্তিষ্কের ওজন কত হয়? 1.36 কেজি হয়। এই মস্তিষ্কের থেকেও ওজন বেশি এই যকৃতের হয়। এই লিভারের ওজন মনে রাখবে 1.5 কেজি হয়ে যায়, মানে 1.5 কেজি মতো ওজন, মস্তিষ্কের থেকেও ওজন বেশি। বলে হ্যাঁ স্যার, বললাম হ্যাঁ, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে কোন অঙ্গকে শরীরের রাসায়নিক পরীক্ষাগার বলা হয়? রাসায়নিক পরীক্ষাগার বা জৈব রসায়নাগার বলা হয়
কোন অঙ্গকে? একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে যকৃৎ। যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করতে সাহায্য করে, এই জন্য একে জৈব রসায়নাগার বলা হয়। তার সঙ্গে কি বললাম, একে সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বা গ্রন্থি বলা হয়। তার সঙ্গে কি বললাম, এর ওজন হচ্ছে 1.5 কেজি। এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে। আচ্ছা, বৃক্ক, আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কি? আমাদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। স্যার আমাদের প্রধান শ্বাস অঙ্গের নাম কি? আমাদের প্রধান শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। এটাও মনে রাখবে, শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? অনেক সময় দেখা যায় যে আমরা কাজকর্ম করার পরে আমাদের গা হাত পা ব্যথা হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা অ্যাসিড জমা হয় আমাদের গাঁটে গাঁটে বা আমাদের পেশির মধ্যে জমা হয়। স্যার অ্যাসিডটার নাম কি? অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বলে হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড, এটা তো দইয়ের মধ্যে আছে। বললাম হ্যাঁ, দইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড, সেই অ্যাসিডই আমাদের শরীরের মধ্যে জমা হচ্ছে। কিভাবে জমা হচ্ছে স্যার? জমা হচ্ছে তার কারণ এখানে আমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান হচ্ছে। যখন আমরা বেশি পরিশ্রম করছি বা কোনো কারণের জন্য আমরা একটু কায়িক পরিশ্রম বেড়ে যাচ্ছে, চিন্তাভাবনা বেড়ে যাচ্ছে আমাদের, তখন হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান। যখন অক্সিজেনের অনুপস্থিতিতে বা অক্সিজেন ছাড়াই সন্ধান হচ্ছে, শ্বসন ঘটছে, তখন আমাদের কি হয় না, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, পুরোপুরি শক্তি উৎপন্ন হয় না। তখন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমা হতে থাকে, এবং কিছুক্ষণ যদি বিশ্রাম নিই আমরা, তখন অক্সিজেনের প্রবাহ ঘটে, তখন আবার সবাত শোষণ হয়ে যায়, তখন আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসি আমরা। তাহলে ল্যাকটিক অ্যাসিড মনে রাখবে। আর পরীক্ষায় নর্মাল যদি দেয় যে ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, তাহলে দুধ থেকে যে দই তৈরি হয়, সেই দইয়ের ভেতরে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। আর এই দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে একটা ব্যাকটেরিয়া, তার নামও পড়ে রাখবে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস, এই ব্যাকটেরিয়াটা বাবা দুধ থেকে কিন্তু দই তৈরি করে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান কত? নিরপেক্ষ দ্রবণ মানে প্রশম দ্রবণ। প্রশম দ্রবণ মানে যা অ্যাসিটিকও না, যা হচ্ছে ক্ষারীয় না। তাহলে এই প্রশম দ্রবণে পিএইচ এর মান 7 হয়। ঠিক আছে, 7-এর থেকে যদি কমতে কমতে যায়, তাহলে সেই দ্রবণ হচ্ছে অ্যাসিটিক হয়ে যায়। যদি 7-এর থেকে কমতে কমতে যাচ্ছে, লেস দ্যান 7 হচ্ছে, তাহলে কি হচ্ছে না, 7-এর থেকে কমতে কমতে যাচ্ছে, লেস দ্যান, তাহলে সেই দ্রবণকে আমরা বলছি অ্যাসিটিক দ্রবণ। যত জিরোর কাছাকাছি যাবে, যত 7-এর থেকে কমতে কমতে জিরোর কাছাকাছি যাবে, তত তার অ্যাসিডিক নেচার বাড়তে বাড়তে থাকবে। মনে করো একটা পিএইচ, একটা দ্রবণের পিএইচ এর মান 5 আর একটা দ্রবণের পিএইচ এর মান 1, তাহলে কে বেশি অ্যাসিডিক হবে? না, যার পিএইচ এর মান 1 সে বেশি অ্যাসিডিক হবে। ঠিক আছে, যার পিএইচ এর মান 5 সে হচ্ছে কম অ্যাসিডিক হবে। তেমনভাবে যদি 7-এর থেকে বাড়তে বাড়তে যায়, 7-এর থেকে বাড়তে বাড়তে 14-র দিকে যাচ্ছে, তাহলে পরে যত তোমার 7-এর থেকে বাড়তে বাড়তে যাবে, তার ক্ষারীয় ধর্ম তত বাড়বে। মনে করো একটা দ্রবণের পিএইচ এর মান হচ্ছে তোমার 8, একটা দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 13, তাহলে কে বেশি ক্ষারীয় হবে? স্যার যে বেশি দূরে যাচ্ছে 7-এর থেকে, 13, তাহলে 13 হচ্ছে বেশি ক্ষারীয় হবে, 8 হচ্ছে কম ক্ষারীয় হবে। ক্লিয়ার? তাহলে 7 থেকে যত কমবে অ্যাসিডিক নেচার বাড়বে, 7 থেকে যত বাড়বে ক্ষারীয় প্রকৃতি তত বাড়বে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে লোহায় মরিচা ধরার জন্য কি প্রয়োজন? লোহায় যে মরচে পড়ে, আমরা যাকে জং বলি, মরচে বলি, তাহলে সেটা পড়ার জন্য কি দরকার? সেটা পড়ার জন্য অক্সিজেন দরকার আর জল দরকার, অক্সিজেন আর জল। তো এই অক্সিজেন জলের উপস্থিতিতে রিয়াকশন করে কি তৈরি করে? ফেরিক অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এবং সেটাকে আমরা লোহায় মরচে পড়া বলছি, এটা একটা রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্নে চলে এসো। মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম কি? মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। এটাকে আমরা শরীরেরও সবচেয়ে কঠিনতম অংশ বলতে পারি, আমাদের শরীরেরও সবচেয়ে কঠিনতম অংশ বলতে পারি। পরীক্ষা দিতে পারে যে শরীরের সবচেয়ে কঠিন অংশের নাম কি, তাহলেও বলবে কিন্তু এনামেল। স্যার হাড় হবে না? হাড় হবে না, হাড়ের থেকেও শক্ত হচ্ছে দাঁতের এনামেল। আমরা দাঁতের যে ওপরের পার্টটা দেখতে পাই, শক্ত পার্ট, সেটা হচ্ছে এনামেল বলা হচ্ছে সবচেয়ে শক্ত। স্যার এনামেল কি দিয়ে তৈরি হয় বলুন তো? স্যার এনামেল তৈরি হচ্ছে, মনে রাখবে, ক্যালসিয়াম দিয়ে। ক্যালসিয়াম থাকে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে কি থাকে? ফসফরাস থাকে। ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে তৈরি হচ্ছে দাঁতের এনামেল, মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে কোন ভিটামিন জলে দ্রবণীয়? দেখো দুরকম ভিটামিন আছে, একটা জলে গুলে যায় আর একটা হচ্ছে ফ্যাটে গুলে যায়। কিছু ভিটামিন জলে গুলে গিয়ে জলের সঙ্গে বাহিত হচ্ছে, কিছু ভিটামিন ফ্যাটে গুলে গিয়ে ফ্যাটের সঙ্গে বা চর্বির সঙ্গে বাহিত হচ্ছে। তো জলে ভিটামিন যে গুলে যাচ্ছে তার নাম হচ্ছে বিসি। কি বাবা? বিসি। বিসি হচ্ছে জলে গুলে যাচ্ছে। তাহলে নাম কি আছে এখানে? ভিটামিন বি, আর সি এর মধ্যে সি আছে অপশানে, তাহলে সি ঠিক উত্তর হয়ে গেল। আর বাদ বাকিগুলো এ ডি ই কে, ওগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, যারা আমার ক্লাস করে তারা জানে, ইউটিউবের মধ্যেই বারংবার বলেছি, কোর্সের ছেলেপেলেরা তো এগুলো তুড়ি মেরে উড়িয়ে দেবে। একদম রাইবোজোম সঠিক উত্তর হবে, একে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। স্যার লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি।
আত্মঘাতী থলি কাকে বলা হচ্ছে? লাইসোজোমকে বলা হচ্ছে। স্যার কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? যদি পরীক্ষায় দেয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, তাহলে কোষের মস্তিষ্ক কিন্তু নিউক্লিয়াসকে বলা হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে বিদ্যুৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক কি হবে? অ্যাম্পিয়ার। একদম সঠিক উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার। স্যার বাদ বাকি এককগুলো যদি একটু বলে দেন। একক নিয়ে পরীক্ষায় প্রশ্ন একটা ধরে নাও আসবেই আসবে। তাহলে এককের মধ্যে দেখে নাও, ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদের একক। স্যার ওহম, ওহম হচ্ছে রোধের একক, পরিবাহীর রোধের একক, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। স্যার কুলম, কুলম হচ্ছে তড়িৎ আধান, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। তাহলে এতগুলো একক পেয়ে গেলাম, এখান থেকে পড়ে রাখবে। দেখো এক একটা কোশ্চেন থেকে আমি কতগুলো করে টপিক বলছি, 3-4টে করে টপিক বলছি, হ্যাঁ 2-3টে করে বলছি, এগুলো মনে রাখবে। তো চলে এসো পরের প্রশ্নে। শব্দের তীব্রতা কার ওপর নির্ভর করে? শব্দের তীব্রতা নির্ভর করছে কম্পাঙ্কের ওপরে না, বিস্তারের ওপরে, বেগের ওপরে, তরঙ্গ দৈর্ঘ্যের ওপরে। উত্তর কি হচ্ছে? বিস্তারের ওপরে। অপশন বি সঠিক উত্তর, বিস্তারের ওপরে শব্দের তীব্রতা নির্ভর করে। আর তীব্রতা মাপার একক কি হবে? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে, মনে রাখবে, ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। কত তীব্রতা হচ্ছে তার বিস্তারের উপর, কত বিস্তার হচ্ছে তার উপরে তীব্রতা নির্ভর করবে, ঠিক আছে? তাহলে বিস্তারের উপরে তীব্রতা নির্ভর করে, পড়ে রাখবে। এর একক হচ্ছে ডেসিবেল। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে সবচেয়ে হালকা গ্যাস কোনটা? সবচেয়ে হালকা গ্যাসের নাম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। উত্তর কি হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে সবচেয়ে হালকা গ্যাস। স্যার এর সংকেত কি হয়? H2 হয়। অক্সিজেন স্যার O2 হয়, নাইট্রোজেন N2 হয়, আর হিলিয়াম He হয়। হিলিয়াম, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এবং এমন একটা নিষ্ক্রিয় মৌল যার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, যার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে। বাদ বাকি যত নিষ্ক্রিয় মৌল আছে সবার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন আছে, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, পড়ে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে সার্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? সার্বজনীন দাতা, যে সবাইকে রক্ত দিতে পারবে, কোন গ্রুপকে বলা হচ্ছে? ওকে বলা হচ্ছে। কিন্তু যদি ও পজিটিভ আর ও নেগেটিভ থাকে অপশানে, তখন কি করবে? মনে করো একটা অপশানে ও পজিটিভ দিল, একটা অপশানে ও নেগেটিভ দিল, তখন তুমি কনফিউশন হয়ে যাবে কোনটা হবে উত্তর। তখন হবে ও নেগেটিভ। তুমি রক্ত দান করছো, দাতা, রক্ত কমছে, নেগেটিভ, তাই তো? তাহলে ও নেগেটিভ হবে। আর যদি বলে সার্বজনীন গ্রহিতা কাকে বলা হয়, তখন হবে এবি গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। এবি গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হচ্ছে। এবারে যদি এবি পজিটিভ আর এবি নেগেটিভ দিয়ে দেয়, তাহলে এবি পজিটিভ আর এবি নেগেটিভের মধ্যে তখন তুমি কনফিউশন হয়ে যাবে। তুমি ভাববে আমি গ্রহণ করছি, গ্রহিতা, তাই তো? সার্বজনীন গ্রহিতা, তাহলে গ্রহণ করছে মানে কি? সে পজিটিভ হচ্ছে, ঠিক আছে? নিচ্ছে রক্ত, পজিটিভ, তাহলে পজিটিভ হচ্ছে এখানে। আর ত্যাগ করছে নেগেটিভ, তাহলে ও নেগেটিভ হচ্ছে তোমার সার্বজনীন দাতা, এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহিতা। নেক্সট প্রশ্নে চলে এসো। দেওয়া আছে মানুষের শরীরের ক্রোমোজোম সংখ্যা কত? একেবারে সহজ প্রশ্ন। মানুষের শরীরে কতগুলো ক্রোমোজোম আছে দাদা? 46টা ক্রোমোজোম আছে। তার মধ্যে অটোজোম কতগুলো আছে? 44খানা অটোজোম আছে, এবং তার সঙ্গে কি আছে? দুটো করে সেক্স ক্রোমোজোম আছে। মহিলাদের ক্ষেত্রে XX হয়, আর পুরুষদের ক্ষেত্রে 44খানা অটোজোম থাকে, আর XY হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো। মহাকাশচারীরা মহাকাশ থেকে আকাশকে কেমন দেখে? মহাকাশচারীরা মহাকাশ থেকে যখন দেখবে, তাহলে মহাকাশ এবং পৃথিবীর মধ্যে কোনো বায়ুমণ্ডল নেই, ফলে কি হবে? এখানে আলোর বিক্ষেপণ ঘটবে না, আলোর বিচ্ছুরণ ঘটবে না, এগুলো ঘটবে না। ফলে কি হবে? তারা বাইরে থেকে যখন দেখবে আকাশকে কালো দেখতে পাবে। আকাশকে কি দেখবে? কালো দেখতে পাবে। তাহলে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। আর পৃথিবীর আকাশকে নীল দেখা যাচ্ছে কেন? তার কারণ, নীল বা বেগুনি দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে বিক্ষেপণ। যখন সাদা আলো আসে, বিক্ষেপণ ধর্মের জন্য সাদা আলো ভেঙে গিয়ে বেগুনি, নীল, এই সমস্ত বর্ণের আলোগুলো চারদিকে বিক্ষেপিত হয়ে যায়, এদের বিক্ষেপণ বেশি হয়, এই কারণের জন্য আকাশকে আমরা নীল দেখতে পাই। পরের প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন রয়েছে উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম দেখো কি হবে উত্তর? অ্যালটিমিটার। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর। স্যার বাদ বাকি অপশনগুলো বলুন। ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে স্যার বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম স্যার ব্যারোমিটার। স্যার থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে স্যার তাপমাত্রা মাপা হয়। তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। স্যার অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। যন্ত্রগুলোর নামগুলো একটুখানি পড়ে রাখবে, পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন এখানে কি বলেছে? শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? বলতে বলতে কোশ্চেন দিয়েছে। এটা আমি HW দিলাম তোমাদেরকে, আমি বলবো না, HW দিলাম। যারা প্রথম থেকে ক্লাস করেছে এর উত্তর পারবে। শব্দ আর আলো বলেছিলাম, দুটোর মধ্যে আলাদা কনসেপ্ট, মানে আলাদাভাবে যাচ্ছে গতিবেগ। তাহলে শূন্য স্থানে, গ্যাসীয়তে, তরলে না কঠিনে?
কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কমেন্টে আমাকে বলবে। পরের প্রশ্নে চলে এসো। রামধনু বা রংধনু সৃষ্টির প্রধান কারণ কি? আমরা দেখতে পাই যে বৃষ্টির পরে অনেক সময় আকাশে রামধনু দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, কিন্তু রামধনু বা রংধনুর মধ্যে 7টা যে বর্ণ, সেই 7টা বর্ণ কিন্তু আমরা পাই না। 7টা বর্ণ কি কি দাদা? সাদা বর্ণ যখন ভেঙে যায় তখন 7টা বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তো বেনিয়া সহকলা তাকে আমরা বলি। বে মানে বেগুনি, নি মানে নীল, বেনি আ মানে আকাশী, স মানে সবুজ, হ মানে হলুদ, বেনিয়া সহ কলা, ক মানে হচ্ছে সুন্দরী কমলা, আর লা মানে হচ্ছে লাল। কিন্তু এখানে আমরা 3-4টে বর্ণ দেখি, একটা বর্ণের উপরে অন্য বর্ণ কি হয়ে থাকে? মিশে থাকে। তো এই বেনিয়া সহকলা আমরা দেখতে পাই রামধনুর মধ্যে, আর একটা দেখতে পাই প্রিজমের মধ্যে। প্রিজমের মধ্যে যেটা দেখতে পাই ওটা কৃত্রিম, ওটা কৃত্রিম বিচ্ছুরণ বলা হয়। আর আমরা যেটা রামধনু দেখতে পাই আকাশে, ওটা প্রাকৃতিক আলোর বিচ্ছুরণ বলা হয়। তাহলে আলোর বিচ্ছুরণ উত্তর হয়ে যাচ্ছে প্রাকৃতিক আলোর বিচ্ছুরণ, থাকলে সেটা তুমি অপশনে করে দেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে প্রাথমিক রং কোনগুলো? প্রাথমিক কালার, তোমরা RGB ইউজ করেছো, RGB লাইট, RGB ক্যাবিনেট, ঠিক আছে, RGB এই সমস্ত কিবোর্ড দেখেছো তোমরা। তো RGB হচ্ছে প্রাথমিক বর্ণ, RGB এই 3টে বর্ণ দিয়ে সমস্ত বর্ণ তৈরি করা যায়, এই জন্য এই RGB কে বলা হচ্ছে প্রাথমিক বর্ণ। তার আর মানে কি? আর মানে হচ্ছে লাল, ঠিক আছে। জি মানে কি? জি মানে হচ্ছে গ্রিন, সবুজ। আর বি মানে কি? বি মানে হচ্ছে ব্লু, নীল। তাহলে লাল, নীল আর সবুজ, বা লাল, সবুজ এবং নীলকে বলা হচ্ছে প্রাথমিক বর্ণ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। ডিনামাইট কে আবিষ্কার করেন? একদম সোজা প্রশ্ন। ডিনামাইট যিনি আবিষ্কার করেন তার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, একদম স্যার জানি আমরা, আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল, ঠিক আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দ থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে জানো? কত খ্রিস্টাব্দ থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে? কমেন্ট বক্সের মধ্যে বলবে। এই ডিনামাইট আবিষ্কারের মধ্যে একটা গল্প আছে, ছোট্ট করে বলি 2 লাইন, যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন মানুষের কল্যাণের জন্য, ভালো কাজ করার জন্য, তাই তো। কিন্তু খনিতে ডিনামাইট ফাটানো হলো, খনি থেকে হচ্ছে তোমার কয়লা উত্তোলন করা হচ্ছে, অন্যান্য সমস্ত খনিজ উত্তোলন করা হচ্ছে, কিন্তু মানুষজন এটাকে কাজে লাগিয়েছিল পরবর্তীকালে বিভিন্ন অস্ত্রশস্ত্রের কাজে, হ্যাঁ, গোলা বারুদ, বোমা বারুদ তৈরি করেছিল। এই জন্য তিনি লাস্টে গিয়ে, হ্যাঁ, তিনি প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন, কিন্তু তিনি লাস্টে গিয়ে একটা অনুতপ্তভাবে হয়েছিলেন, অনুতাপে ভুগেছিলেন, এবং তিনি ঠিক করেছিলেন তার যত আয় ছিল সেই সম্পত্তির আয়ের থেকে কিছু পার্সেন্ট হচ্ছে তোমার সায়েন্সে যারা কাজ করবে তাদেরকে দিয়ে দেওয়া হবে নোবেল প্রাইজ হিসেবে, ঠিক আছে, এবং সেটার জন্য নোবেল প্রাইজ চালু হয়েছিল, ঠিক আছে। তো বলবে কত খ্রিস্টাব্দ থেকে নোবেল প্রাইজ চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। দেওয়া আছে পিতল বা ব্রাশ কোন কোন ধাতু নিয়ে তৈরি হয়? পিতল বা ব্রাশের মধ্যে কি আছে? তামা আছে আর দস্তা আছে। তামাকে কপার বলা হয়, তার চিহ্ন পরে রাখবে সিইউ, আর দস্তাকে বলা হচ্ছে জিঙ্ক, জেডেন। তাহলে তামা, কপার, সিইউ নাম, আর দস্তাকে বলা হচ্ছে জিঙ্ক, জেডেন তার চিহ্ন পরে রাখবে। এই দুটোকে দিয়ে পিতল তৈরি করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, বলেছে লোহার সংকেত কি স্যার? এরকম সংকেত পরীক্ষায় দিয়ে দেবে বা চিহ্ন পরীক্ষায় দিয়ে দেবে, তো লোহার সংকেত হচ্ছে এফি হয়ে যাবে, আয়রন। এল মানে কি হবে স্যার? এল মানে মনে রাখবে অ্যালুমিনিয়াম হয়ে যাবে, এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং সিইউ মানে একটু আগেই বললাম কপার, সিইউ মানে হচ্ছে কপার, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসো। স্বাভাবিক হৃদস্পন্দন কত হয়? মানুষের হার্টবিট, আমি একটু আগে বলেছিলাম মানুষের হার্টবিট 72 বার প্রতি মিনিট, অপশানে আছে একদম 72 বার প্রতি মিনিট, অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ। সি এর রাসায়নিক নাম কি হয়? অ্যাসকর্বিক অ্যাসিড হয়, অ্যাসকর্বিক অ্যাসিড। রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে পড়ে রাখবে, আচ্ছা ভিটামিন ডি। রাতকানা হচ্ছে ভিটামিন এ পড়ে রাখবে, ভিটামিন এ। আচ্ছা বেরি পড়ে রাখবে ভিটামিন B1, B1 এর অভাবে হচ্ছে বেরি রোগ হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন দেওয়া আছে রক্তের তরল অংশ কোনটা? রক্তের মধ্যে রক্তকণিকা আছে আর রক্ত রস আছে। এই রক্তের রসটাকে আমরা রক্তের তরল অংশ বলি। রক্তকণিকার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি অনুচক্রিকা রয়েছে, আর তরল অংশকে আমরা বলছি প্লাজমা বা রক্ত রস। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। শক্তির স্যার এসআই একক কি হয়? শক্তির একক কি হবে? দেখো শক্তির একক হচ্ছে ওয়াট, জুল, নিউটন নাকি ভোল্ট? সঠিক উত্তর হচ্ছে জুল হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি। স্যার কার্যের একক তো জুল, একদম কার্যের একক জুল। স্যার তাপ শক্তির একক তো জুল, একদম তাপের একক জুল। সবগুলোর এসআই একক হচ্ছে জুল, তাপের একক, কার্যের একক, শক্তির একক, সবগুলোর একক কিন্তু আমাদের জুল হয়ে যাচ্ছে। স্যার এসআইটা যখন বললেন সিজিএসটা বলে দিন। দেখো সিজিএস এককটা মনে রাখবে আর্গ, তাহলে কার্যের একক এবং শক্তির একক হচ্ছে সিজিএস এ আর্গ। স্যার তাপের একক হবে না? না, তাপের একক হচ্ছে সিজিএস এ ক্যালোরি হয়ে যাবে। তাপের একক সিজিএস পদ্ধতিতে কি হবে বাবা? ক্যালোরি। তাহলে এই পার্টগুলো একটুখানি মনে রাখবে।
পরের কোশ্চেনে আমরা চলে আসছি। দেখো পরের প্রশ্ন বলেছে পরিপাক শুরু হয় কোথা থেকে? পরিপাক শুরু হয় আমাদের মুখ থেকে। আমরা যখন খাবার দাবার খাচ্ছি মুখে, এই মুখমণ্ডল থেকে আমাদের পরিপাক শুরু হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এই মুখমণ্ডল থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের কিন্তু পরিপাক শুরু হয়ে যায়। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিপাক আমাদের মুখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে এসো। স্যার জলের কঠিন অবস্থা কোনটা? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। জলের কঠিন অবস্থা কোনটা স্যার? একদম বরফ হয়ে যাবে সঠিক উত্তর। জলের আমরা সংকেত জানি H2O। জলের যদি বলে বাষ্পীয় অবস্থা তাহলে হবে স্টিম বা বাষ্প, তোমরা জানো, ঠিক আছে, এগুলো একটুখানি পড়ে রাখবে। আচ্ছা, জল থেকে যে বরফ হচ্ছে, জল থেকে বরফ হতে গেলে পারে জলের আমরা বলি এটাকে বরফ গলনের লিনতাপ বা জলের তোমার কঠিনীভবনের লিনতাপ কত হয়? তাহলে মনে রাখবে 80 ক্যালোরি, 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম জলকে 1 গ্রাম বরফ তৈরি করতে গেলে 0 ডিগ্রি সেলসিয়াসে 80 ক্যালোরি তাপ দিতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। 80 ক্যালোরি পার গ্রামটা পরীক্ষায় দেয়। নেক্সট প্রশ্নে চলে এসো। অক্সিজেন পরিবহন করে কে স্যার? শরীরের মধ্যে অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে কে? হিমোগ্লোবিন। আমাদের আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, সে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন নাম নিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নাম নেয়, এটাও পড়ে রাখবে। অক্সি হিমোগ্লোবিন নাম নিয়ে ধমনীর মধ্যে দিয়ে যায়, ধমনীর মধ্যে দিয়ে গিয়ে কোষে কোষে ও কি করে? অক্সিজেন পরিবহন করে দেয়। ক্রিং ক্রিং অক্সিজেন, ক্রিং ক্রিং খাদ্য, এগুলোকে পরিবহন করে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে মূত্র তৈরি হয় কোথায়? মূত্র তৈরি হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ বৃক্ক। তো বৃক্কের মধ্যে মূত্র তৈরি হচ্ছে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরীক্ষা এই প্রশ্নটা দেয় যে দৈনিক মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কত? তার দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ মনে রাখবে 1500 ml, 1500 ml, 1.5 লিটার। নেক্সট প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? উদ্ভিদ হরমোন। ইনসুলিন, ইনসুলিন হচ্ছে প্রাণী হরমোন, হবে না। থাইরক্সিন প্রাণী হরমোন, হবে না। অ্যাড্রিনালিন প্রাণী হরমোন, হবে না। এগুলো সব প্রাণী হরমোন। অক্সিন একমাত্র দেওয়া আছে যেটা কিনা উদ্ভিদ হরমোন। তাহলে একটাই উদ্ভিদ হরমোন আছে, সেটাই উদ্ভিদদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে অক্সিনের প্রাকৃতিকের নাম হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি নাম দাদা? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও তোমরা পড়ে রাখতে পারো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস পড়ে রাখবে যে ফল পাকাতে কোন হরমোন কাজে লাগে? উদ্ভিদদের যে ফল পাকাতে কাজে লাগে তার নাম হচ্ছে ইথিলিন, এটাও পড়ে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। অম্ল জাতীয় পদার্থ কোনটা? এর মধ্যে কোনটা অম্ল জাতীয় পদার্থ? প্রশ্নটা মনে হচ্ছে আগের দিন করিয়েছিলাম, তাও রিপিটেড প্রশ্ন, ঠিক আছে, অসুবিধা নেই। দেওয়া আছে সাবান, না চুন জল, না লবণ, না লেবুর রস। লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, তো এটা হচ্ছে আমাদের অম্ল জাতীয় বা অ্যাসিডিক নেচারের। নেক্সট প্রশ্নে চলে এসো। দেওয়া আছে বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন বলে একটা ধাতু আছে, সেই ধাতু দিয়ে তৈরি হয়। পরীক্ষায় দেয় যে এর বৈশিষ্ট্য কি হয়? এই টাংস্টেন ধাতুর বৈশিষ্ট্য এ বেটা উচ্চ গলনাঙ্ক হয়, সহজে কিন্তু গলবে না, এবং উচ্চ রোধাঙ্ক হয়। উচ্চ রোধাঙ্কর জন্য প্রচুর হিট উৎপন্ন করে, উচ্চ রোধাঙ্ক হয়। তাহলে উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, সহজে গলবে না, আর এবং বেশি হিট তৈরি করবে। বেশি হিট তৈরি করলে ওই তারটা জ্বলে উঠবে, জ্বলে উঠে আলোকিত করবে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন তার আছে, এটা উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক যুক্ত হচ্ছে, এবং এই বৈদ্যুতিক বাল্বের ভেতরে একটা গ্যাস পাওয়া যায় যাকে আমরা বলি নাইট্রোজেন গ্যাস, বা আরেকটা গ্যাস আছে আর্গন গ্যাস। নাইট্রোজেন বা আর্গন গ্যাস কিন্তু এর ভেতরে দেওয়া থাকে। নেক্সট প্রশ্নে চলে এসো। রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন? রক্ত যখন শরীর থেকে বাইরে বেরোয় তখন জমাট বাঁধে, আমরা জানি রক্ত তঞ্চন হয়, শরীরের ভেতরে হয় না, রক্ত যখন শরীরের বাইরে বেরোয় তখন তঞ্চন হয়, এবং তার জন্য ভিটামিন কে, ভিটামিন কে কিন্তু কাজে লাগে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? না ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন, পড়ে রাখবে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটা? সহজ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। কোথায় আছে স্যার? মধ্যকর্ণে আছে। মধ্যকর্ণের মধ্যে স্টেপিস হাড় অবস্থান করছে, সবচেয়ে দেহের ছোট হাড়। স্যার ফিমার কি স্যার? ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়। সবচেয়ে বড় হাড়ের নাম যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, স্যার ফিমারে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? উরুতে। কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে তাকে আমরা ফিমার বলে থাকি। নেক্সট প্রশ্নে চলে এসো। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র কোনটা? আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে সবচেয়ে কাছে অবস্থান করছে, তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল।
নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে উদ্ভিদদের কোন অংশে স্টোমাটা থাকে? স্টোমাটা উদ্ভিদদের পত্ররন্ধ্রে থাকে। পাতার রন্ধ্র যখন কি থাকে, বন্ধ থাকে, তখন বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না বা অক্সিজেন প্রবেশ করতে পারে না, এবং উদ্ভিদদের দেহ থেকেও কি হয় না, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যেতে পারে না। কিন্তু যখন পত্ররন্ধ্র খোলা থাকে তখন কি করে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে দিনের বেলা, রাত্রেবেলা অক্সিজেন প্রবেশ করে। তেমনভাবেই হচ্ছে তোমার দিনের বেলা অক্সিজেন বেরিয়ে যায়, রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদরা ত্যাগ করে এই স্টোমাটার মাধ্যমে। তাহলে স্টোমাটা রয়েছে আমাদের কোথায়? পাতার মধ্যে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে জলের স্থায়ী কঠোরতা বা স্থায়ী ক্ষরতা দূর করতে কি ব্যবহার করা হয়? জলের দু রকম ক্ষরতা আছে, একটা স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তো স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহার করা হচ্ছে জিওলাইট। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। মিথেন গ্যাসের উৎস কোনটা? ধান ক্ষেত, কয়লা খনি, পচা জলাভূমি? সবগুলোই, একদম সব জায়গা থেকে মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে। অপশন নাম্বার ডি আমাদের কিন্তু সঠিক উত্তর সবগুলো। স্যার মিথেন গ্যাসের সংকেত কি হয়? মনে রাখবে মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4 হয়, একে সুইট গ্যাসও বলা হয়। কি বলা হয়? সুইট গ্যাস। নেক্সট প্রশ্নে চলে এসো। জলের স্ফুটনাঙ্ক কত হয়? জলের স্ফুটনাঙ্ক এটা বলতে হবে, এটা HW দিয়ে দিলাম, কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে জলের স্ফুটনাঙ্ক কত হচ্ছে স্যার। পরের প্রশ্নে চলে এসো। পরের প্রশ্ন আজকে আমাদের শেষ হয়ে গেল। তো আজকে আমরা 50টা প্রশ্ন করলাম, শুধু 50টা প্রশ্ন করিনি, 50খানা প্রশ্নের সঙ্গে যে আমরা ডেসক্রিপশন দিয়েছি, দেখবে 100+ কোশ্চেন তোমাদের হয়ে গেছে। তো এর যদি আবার থার্ড পার্ট তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে স্যার আমরা থার্ড পার্টও চাই। তাহলে 3 নম্বর পার্টটাও তোমাদের জন্য নিয়ে আসবো। 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, যতদিন পরীক্ষা হচ্ছে 3-4টে পার্ট আমি নিয়ে আসবো তোমাদের জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।